ভালোবাসা, উৎসাহ আর প্রশিক্ষণে অটিস্টিকরাও হতে পারে দেশের মূল্যবান সম্পদ। দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ। অটিস্টিক হয়ে সে দুটা গোল্ডেন মেডেল নিয়ে আসছে আমেরিকা থেকে, সে তো স্বাভাবিকভাবে আমার একটা গৌরবের বিষয়। লেখাপড়া যে শিখতে হবে, অনেক কিছু করতে হবে সেটা তো না, ওদের সমাজে চলতে পারে এটুকুই। অটিস্টিক শিশুদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। এই ট্রাস্ট ফান্ডে আমি চাই সমাজের যারা বিত্তশালী আছেন তারা আরো অর্থ দিতে পারেন, যাতে করে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার পেয়ে না যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্লগার রাজীব হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল। অন্যদের বিভিন্ন মেয়াদের সাজা। ধর্ম অবমাননাকর বক্তব্যে দাঁড়াতে হবে কাঠগড়ায়, পর্যবেক্ষণ আদালতের। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় 12 লাখ শিক্ষার্থী। আবারও পরীক্ষা হলে সাংবাদিক বহর নিয়ে শিক্ষামন্ত্রী। বরখাস্ত হওয়ার 2 বছর পর আবারও দায়িত্ব নিলেন সিলেটের সিটি মেয়র আরিফুল। কার্যালয়ে তালা দেয়ায় ঢুকতে পারেননি রাজশাহীর মেয়র বুলবুল। হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে অনেক নারী শ্রমিক দেশে ফিরে আসায় উদ্বেগ বায়রার। দূতাবাসের তদারকি না থাকার অভিযোগ, সহায়তার আশ্বাস মন্ত্রণালয়ের। এবং চলতি বছরই ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, জানালেন বিসিবি সভাপতি। নিরাপত্তা শঙ্কা থাকলেও ইসলামাবাদ যাচ্ছে হাই পারফরম্যান্স টিম। ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব হায়দার হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া একজনের যাবজ্জীবন ও অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজাও বহাল রাখা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে মসজিদের ইমামদের উদ্দেশ্যে উচ্চ আদালত বলেন, এমন কোনো কিছু বয়ান দিবেন না যা দেশের প্রচলিত আইন বহির্ভূত। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি দাবি করে আপিলের কথা জানিয়েছেন রাজীবের বাবা। 2013 সালের 15 ফেব্রুয়ারি মিরপুরের কালশীতে নিজ বাসার সামনে খুন হন গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার রাজীব হায়দার। এ ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের 31 ডিসেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেদওয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাইম ওরফে দীপকে মৃত্যুদণ্ড এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী সহ অন্য 6 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে দুপক্ষ আপিল করলে রোববার নিম্ন আদালতের রায় বহাল রাখেন উচ্চ আদালত। 2 জন ছিল ফয়সাল বিন নাইম ওরফে দীপ, রেদওয়ানুল আজাদ ওরফে রানা। তাদের 2 জনের মৃত্যুদণ্ড ছিল, সেই 2টা মৃত্যুদণ্ড বহাল রেখেন। সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, উত্তরণ করার জন্য যে বিষয়গুলি আছে, শরীয়তে যে নির্দেশনাগুলি আছে সেগুলি বলার জন্য, সেগুলি আলোচনার জন্য, উৎসাহিত করার জন্য ইমাম সাহেবদের প্রতি আহ্বান জানাচ্ছি। হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছেন, এই রায়ে আমার ক্লায়েন্ট সন্তুষ্ট না। আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন আমরা আপিল করব। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, মসজিদের ইমামদের এমন কোনো বয়ান করা উচিত নয় যা দেশের প্রচলিত আইন বহির্ভূত। এমনকি ধর্ম সম্পর্কে অবমাননাকর এমন কোনো মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বিভিন্ন মাধ্যমে প্রচার করা উচিত নয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার পর্যবেক্ষণ দিয়ে এ বিষয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার অধিকার কারো নেই বলে মত হাইকোর্টের। এ রায়ে সন্তুষ্ট নন জানিয়ে রাজীবের বাবা নাজিম উদ্দিন বলেছেন, রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা। আসামি পক্ষও আপিল করার কথা জানিয়েছেন। ওদের সর্বোচ্চ বিচার আমি কামনা করেছিলাম, কিন্তু এই বিচার আমি পাই নাই। আমি রায়ের বিরুদ্ধে যতটুকু সুযোগ আছে অতটুকু আমি আপিল করব। 2014 সালের 28 জানুয়ারি এই মামলায় অভিযোগপত্রে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 7 ছাত্রকে আসামি করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে আজ থেকে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট 10টি শিক্ষা বোর্ডের আওতায় এবার পরীক্ষার্থীর সংখ্যা 11,83,686 জন। হিসেব বলছে গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে প্রায় 35,000। এদিকে প্রশ্নপত্র ফাঁসের নানা আশঙ্কার মাঝেই শিক্ষামন্ত্রী জানালেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার দিন সকালে প্রশ্নপত্র ছাপানো ও সরবরাহ করা হবে।
যানজটের এই নগরীতে ঘড়ির কাঁটা মিলিয়ে চলাই দায়, আর দিনটি যখন হয় এইচএসসির প্রথম দিন তখন তাড়াহুড়োটা বেড়ে যায় কয়েক গুণ। পরীক্ষার্থীদের চোখে মুখে দুশ্চিন্তা, আবার কাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এ পরীক্ষায় নিজেকে প্রমাণের চেষ্টা অনেকের মাঝেই এনেছে আত্মবিশ্বাস। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এবছরের পরীক্ষা। এদিকে রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রশ্ন ফাঁসের আশঙ্কা সম্পর্কে শিক্ষামন্ত্রীর জবাব ছিল বরাবরের মতোই, আর উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের স্বাভাবিকতার ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন তিনি। অন্যায্যভাবে নম্বর দেওয়ার জন্য বলেন, তা বলতে হবে ন্যায্য যা পাইছে তাই নম্বর দিবেন, এটার ব্যর্থ হলে পরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে, ছাত্রকে প্রশ্ন আউট না করার ক্ষেত্রে, গার্জিয়ান তার সন্তানকে বিপদগামী না হওয়ার ক্ষেত্রে সচেতন হবেন। পরীক্ষার হলে টানা 3 ঘন্টার কলম যুদ্ধের পর পরীক্ষার্থীদের কাছে প্রশ্ন ছিল কেমন হলো পরীক্ষা। এদিকে প্রশ্নপত্র আনার সময় স্মার্টফোন রাখার অভিযোগে রাজধানীতে আটক করা হয়েছে 3 জন শিক্ষককে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। পাবলিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীদের বিশাল বহর নিয়ে হাজিরের রেওয়াজ চলে আসছে দীর্ঘদিন ধরে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর শেষ করতে যেখানে পরীক্ষার্থীকে হিমশিম খেতে হয়, সেখানে 10 থেকে 15 মিনিটের পরিদর্শন মনোযোগের ছন্দপতন ঘটায়। সমালোচনার মুখে গত বছর পরীক্ষা কেন্দ্রে গিয়ে কক্ষের বাইরে থেকেই পরিদর্শনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু 1 বছর পরেই নিজের দেয়া কথা ভাঙলেন তিনি। গত কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে পরীক্ষা কেন্দ্রে মন্ত্রীর বিশাল বহর সঙ্গে নিয়ে পরিদর্শনের সমালোচনা চলে আসছিল। এ নিয়ে অভিভাবকদের মাঝেও রয়েছে অসন্তোষ। একটা সময় ওদের জন্য এখন অনেক মূল্যবান। একটা এমসিকিউ লিখতে করতে 1 মিনিটও লাগে, এখন একবার মন সরে গেলে আবার বসাতে সময় লাগে। কেউ যাওয়ার প্রয়োজন মনে করে না, কারণ আমরা যেভাবে আছি এভাবে থাকলে সবচেয়ে ভালো হয়। উনি যে অবশ্যই যাবেন, যাওয়াটা একটু সীমিত সময়ের মধ্যেই বের হয়ে আসাটা ভালো স্টুডেন্টদের জন্য। এরই পরিপ্রেক্ষিতে 2016 সালে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী কক্ষের বাইরে থেকেই ঘুরে এসেছিলেন। গণমাধ্যম কর্মীদেরও অনুরোধ করেছিলেন বাইরে থেকেই ছবি ও তথ্য সংগ্রহের। কিন্তু এবছর আবারও আগের অবস্থায় ফিরে গেলেন তিনি। পরিদর্শনে গেলেন কক্ষের ভেতরেও। সঙ্গে ছিল মন্ত্রণালয় কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরাও। বাইরে এসে সাংবাদিকদের জানালেন, পরীক্ষার্থীদের প্রাথমিক প্রতিক্রিয়া জানতেই তার সশরীরে উপস্থিতি। কেন যাই, এটা একটা প্রশ্ন ছিল এবং আমরা তারপরেও যাচ্ছি, এই জন্য যাই যেটা প্রাথমিক প্রতিক্রিয়াটা বোঝা যায়। আপনার সামনে জিজ্ঞেস করছি যে তারা প্রশ্ন পেয়েছে কিনা, খাতা পেয়েছে কিনা সময় মতো। আপনারা দেখছেন যে এটা খুশির সাথে প্রকাশ করছে। পরীক্ষার্থীরা জানালো, শিক্ষামন্ত্রীর পরিদর্শনে তারা উৎসাহিত বোধ করলেও বিশাল বহর মনোযোগের ঘাটতি ঘটায়। তবে কেন্দ্রে প্রবেশ না করা নিয়ে আগেই কথা বলেছেন আরেক মন্ত্রী। 2014 সাল থেকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী কেন্দ্রের কক্ষে প্রবেশ করেননি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় আরও 5 জনের লাশ উদ্ধার। মৃতের সংখ্যা 16, নিখোঁজ আরও 2 জন। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ব্যবস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাকরির সুযোগ দিয়ে প্রতিবন্ধীদের সূক্ষ্ম মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 10ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে প্রতিবন্ধীদের বিকাশ ত্বরান্বিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 10ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে অসামান্য অবদান রাখায় 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। অটিজম সচেতনতা দিবসের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও কাজের সুযোগ করে দিতে হবে অটিজম বৈশিষ্ট্য সম্পন্নদের। প্রতিবন্ধী বা অটিজমে যারা ভুগছেন তাদের ভিতরে যে মেধাটা রয়েছে, সেই মেধাটা বিকাশের সুযোগ আমাদের করে দিতে হবে। বেসরকারি যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি অনুরোধ করব যে অন্তত তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিবন্ধী যারা শিক্ষিত আছে তাদেরকে যেন একটু চাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে এটা তাদের জন্য অনেক
সুবিধা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ দিতে ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস স্থাপনের কাজ এগিয়ে চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে প্রতিবন্ধীদের কল্যাণে। এবং এই ট্রাস্ট ফান্ডে আমি চাই সমাজের যারা বিত্তশালী আছেন তারা আরো অর্থ দিতে পারেন, যাতে করে এই সমস্ত মানুষ বা শিশু যারা এই ধরনের সমস্যা ভোগে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার হয়ে না যায়। ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি প্রত্যেকটা স্কুল, অফিস এবং বিভিন্ন জায়গায় র্যাম্পের ব্যবস্থা থাকবে, বিশেষ টয়লেটের ব্যবস্থা থাকবে, যাতে এই প্রতিবন্ধীদের কোনো অসুবিধা না হয়। পরে প্রতিবন্ধী শিশু কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভালোবাসা, উৎসাহ আর যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে অটিস্টিকরাও দেশের মূল্যবান সম্পদে পরিণত হতে পারে। তাদের এগিয়ে নিতে অবহেলার দৃষ্টি বদলে সমাজের সব শ্রেণীকে এগিয়ে আসার পরামর্শ বিশিষ্টজনদের। সমাজের মূলধারায় তাদের ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। মুজাহিদ শুভর রিপোর্ট। অটিস্টিক হয়ে জন্ম নেয়া সাতির এখন সন্তানের বাবা। 1984 সালে জন্ম নিয়ে দীর্ঘ জীবন পার করেছেন অটিস্টিকদের জন্য নির্মিত বিশেষ স্কুলে। মায়ের প্রবল ইচ্ছায় 1999 সালে আমেরিকায় অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে 2টি ইভেন্টে স্বর্ণ জয় করে সাতির। এখানেই শেষ নয়, 2007-এ চায়নায় বিশেষ অলিম্পিকে ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দেশের অসংখ্য পুরস্কার এখন তার ঘর জুড়ে। আমি যেন সুস্থ হয়েছি, যারা ওরা অটিস্টিক জানি তারাও সুস্থ হয়ে যাক, এটাই আমি চাই। অটিস্টিক হয়েও সে 2টা গোল্ড মেডেল নিয়ে আসছে আমেরিকা থেকে, সে তো স্বাভাবিকভাবে আমার একটা গৌরবের বিষয়। নিজ সন্তানদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চেষ্টার সবটুকু ঢেলে দিচ্ছেন বাবা মায়েরা। তাদের বিশ্বাস, অটিস্টিক হয়ে জন্ম নিলেও এই সন্তানেরাই নিজের পায়ে দাঁড়িয়ে মুখ উজ্জ্বল করবে তাদের। কথা বলে, লিখতে পড়তে পারে, মানুষের মধ্যে আগে যাইতে চাইতো না, এখন যেমন চাই। লেখাপড়া যে শিখতে হবে, অনেক কিছু করতে হবে সেটা তো না, ও যেন সমাজে চলতে পারে এটুকুই। অটিস্টিক শিশু কিশোরদের সুন্দর জীবনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে অসংখ্য স্কুল। তাদের মনের চাহিদাকে গুরুত্ব দিয়ে কৌশলী ভূমিকা পালন করে যাচ্ছে দেশের হাজারো শিক্ষক। তাদেরকে ধীরে ধীরে আমরা বিকশিত করি এবং আমাদের মূল লক্ষ্য হল সমাজের মূল ধারায় তারা যেন সামাজিকভাবে, সাংসারিকভাবে, পারিবারিকভাবে একটি পুনর্বাসিত হতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অবহেলিত এই জনগোষ্ঠীকে যথাযথভাবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে মত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর। সুচিকিৎসা দিয়ে, তাদেরকে শিক্ষা দিয়ে, তাদেরকে যথাযথভাবে সেবা শুশ্রূষার মাধ্যমে তাদেরকে মূল ধারায় ফিরিয়ে নিয়ে আসা যায় কিভাবে, সেই প্রচেষ্টা বঙ্গবন্ধু কন্যা অব্যাহত রেখেছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে প্রতি 500 জন শিশুর একজন অটিস্টিক। এসব শিশুদের নাচ, গান, পড়াশোনা সহ নানান প্রশিক্ষণের মাধ্যমে সামাজিকভাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। অর্থ বরাদ্দ বাড়িয়ে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে এসব শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। 5 দিনব্যাপী 136তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনের আজ দ্বিতীয় দিন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 131টি দেশের সংসদীয় প্রতিনিধি দল সহ প্রায় 1350 জন প্রতিনিধির অংশগ্রহণে এবারের সম্মেলন চলছে। আজ দ্বিতীয় অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের শিশু অধিকার আন্দোলনের কর্মী ও শান্তিতে নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী। আজকের অধিবেশনে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করার পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষায় একটি খসড়া নীতি প্রণয়ন করার কথা রয়েছে। এছাড়া সম্মেলন স্থলের পাশে একটি বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে, যেখানে পাটজাত পণ্য সহ সারা বিশ্বে বাংলাদেশে যেসব পণ্য জনপ্রিয়তা পেয়েছে তা স্থান পেয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 5 দিনব্যাপী 136তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে। সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর।
এই মুহূর্তে আইপিও সম্মেলনের মধ্যাহ্ন ভোজের বিরতি চলছে। এর আগে এবারের আইপিও সম্মেলনের যে মূল প্রতিপাদ্য বিষয় রিড্রেসিং ইনইকুয়ালিটিস ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েলবিং ফর অল, অর্থাৎ সবার জন্য কল্যাণ এবং মর্যাদা নিশ্চিতের মাধ্যমে সমাজে যে বৈষম্য এবং অসাম্য রয়েছে সেটি দূর করার প্রত্যয় নিয়ে এই সম্মেলন শুরু হয়েছে এবং সেই মূল প্রতিপাদ্যের বিষয়ে এই গত বছরই শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কল্যাণ সত্যার্থী তিনি বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্যের যে মূল বিষয় সেটি হচ্ছে যে তিনি বলতে চাচ্ছেন যে পুরো বিশ্বে যে এখন যে ক্রমবর্ধমান যে অশান্তি এবং নিরাপত্তার ঝুঁকি রয়েছে, সেই নিরাপত্তার ঝুঁকির মূলেই রয়েছে অসাম্য এবং বৈষম্য। তিনি বলছেন যে এই বৈষম্য যদি দূর করা যায় তাহলে পুরো বিশ্ব থেকেই অসন্তোষ দূর হবে এবং অসন্তোষ দূর হলেই মূলত সারা বিশ্বে যে নানান ধরনের সমস্যা, সামাজিক সমস্যা দেখা যাচ্ছে এবং ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ সহ আরো যে নিরাপত্তার ঝুঁকিগুলো তৈরি হচ্ছে সেই ঝুঁকিগুলো দূর হবে। তিনি আরো যেটি বলেছেন তার বক্তব্যে সেটি হচ্ছে যে এই অসাম্য যদি অসাম্যের মূল ভিকটিম বা মূল যারা অসুবিধায় পড়ছেন তারা হচ্ছেন শিশুরা। এই শিশুরাই হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ। এই আগামী দিনের ভবিষ্যৎদের যে সমস্যা হচ্ছে এবং তারা যে অসন্তোষ এবং বৈষম্যের ভেতরে বেড়ে উঠছে সেটি আরো আগামীর দুনিয়াকে আরো বেশি অনিরাপদ করে তুলবে বলেও তারা মনে করছেন। তার এই বক্তব্যের বিষয়ে এই সম্মেলনে যে 131টি দেশের এমপিরা অংশ নিচ্ছেন, বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন সংস্কৃতি এবং বিভিন্ন এলাকার বিশ্বের বিভিন্ন ভৌগোলিক এলাকার যে এমপিরা এখানে অংশ নিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তবে এই বিষয়ে কৈলাস সত্যার্থী যে কথা বলেছেন তার বিষয়ে আসলে যারা উন্নত বিশ্বের এমপি রয়েছেন এবং যারা অনুন্নত এবং ডেভেলপিং বিশ্বের এমপি রয়েছেন তাদের বক্তব্যে অনেকটাই ভিন্নতা আমরা দেখতে পেয়েছি। যারা উন্নত বিশ্বের এমপি, একজন এমপির সাথে আমার কথা হয়েছে, সংসদ সদস্যের সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে তারা যেই দুনিয়ার বাস্তবতায় বাস করেন সেখানে তাদের সমাজে আসলে সেভাবে ওই ধরনের বৈষম্য নেই। সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে তারপরেও কিন্তু বৈশ্বিক একটি সমস্যা হওয়ার কারণে এই বৈষম্য একটি বৈশ্বিক সমস্যা হওয়ার কারণে তারপরেও বিভিন্নভাবে তাদেরকে এই নিরাপত্তার ঝুঁকিতে তাদেরকে পড়তে হচ্ছে এবং সেই কারণে তারা মনে করছেন যে এই যে বৈশ্বিক যে বৈষম্য রয়েছে এবং অসাম্য রয়েছে সেই অসাম্য বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন তার যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া তার যে ফলাফল সেটি উন্নত বিশ্বেও পড়তে বাধ্য। আর এই কারণে আইপিওর মতো এই যে সকল আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে সেই সংস্থার মাধ্যমে এখানে যারা এমপিরা রয়েছেন তারা সবাই মনে করছেন যে এখন শুধু কথা না বলে এটিকে এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেটিকে আসলে কাজে পরিণত করতে হবে এবং কাজে পরিণত করলেই এই ধরনের সম্মেলনের আসলে সুফল পাওয়া যাবে। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 5 দিন ব্যাপী 136তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের দ্বিতীয় দিনের অধিবেশনের বিষয়ে জানাতে সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। সৌদি আরব, জর্ডান, লেবানন, ওমান সহ বিভিন্ন দেশে নারী কর্মীর চাহিদা বেড়েছে। তবে বেতন সংক্রান্ত জটিলতা সহ নানা হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে অনেকেই দেশে ফিরে আসায় উদ্বিগ্ন ব্যক্তি খাতের ব্যবসায়ীরা। দূতাবাসগুলোর তদারকি না থাকায় কর্মীরা প্রতিকার চাইতে পারেন না বলে অভিযোগ বিশেষজ্ঞদের। তাদের মতে বিদেশে পাঠানোর আগে কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রসূন আশিসের রিপোর্টে বিস্তারিত। গৃহকর্ম পেশায় বিদেশে পাড়ি দেওয়ার আগেই সরকারি বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে স্বল্প সময়ের প্রশিক্ষণ নিয়ে থাকেন নারী কর্মীরা। এদের অনেকেই বিভিন্ন দেশ থেকে ফিরে আসা কর্মী। হয়রানি, নির্যাতন ও ভাষাগত জটিলতার শিকার হয়ে ফিরে আসার পর পুনরায় নতুন কোনো দেশে যেতেই তাদের প্রশিক্ষণে যোগ দেয়া। বাহারাম 4 বছর আসছিলাম, আমার খুব সুযোগ সুবিধা ভালো আছিল। এখন আমি সৌদি যাওয়ার জন্য নিয়ত করছি। ওনা আমার অনেক অত্যাচার করতো, কাজ করার লাগে, ইজ্জত হারাইবার লাগে আইছি না। বাঙালি যে দালালে নেয় ওই দালালের সামনে আসে না। আমার সাথে একজন মেয়ে গেছে, তারপর 5টা থেকে রাত 12টা পর্যন্ত তার ডিউটি করতে হয়। এসব কর্মী নানা নির্যাতনের শিকার হলেও স্থানীয় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতার হাত না বাড়ানোর বিষয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। হঠাৎ করেই ফিরে আসায় নারী কর্মী পাঠানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের অনীহার কথা জানান মায়রা মহাসচিব। 12 থেকে 14-16 হাজার টাকা বেতন পায়, এর বেশি বেতন পায় না। চুক্তিতে বলা আছে 20 থেকে 22 হাজার টাকা বেতন পাবে। আমাদের ওয়ার্কাররা যেটা বলে যে বাসায় ওরা হয়তো একটা রুটি, 1 কাপ চা, একটু সালাদ এরকম দেয়, এর ফলে সে পর্যাপ্ত
খাবার পায় না। আমার ওয়ার্কারকে যে দৈহিক নির্যাতন করবে না, এই সিকিউরিটিটা কে দিচ্ছে? যে 2-4 জনের প্রবলেম হচ্ছে তাদের জন্য আবার স্পন্সররাই দায়ী, সেটার জন্য রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হচ্ছে। যারা প্রফেশনালি বিজনেস করতে চায় তারাও ভীত সন্ত্রস্ত, তারাও নারী পাঠাতে আগ্রহী হচ্ছে না। কর্মীদের উপর নিয়োগকর্তার নির্যাতন পুরোপুরি বন্ধের পাশাপাশি কর্মী নেয়ার শর্ত পূরণ ও প্রশিক্ষণের মান বাড়াতে সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদ দেন তারা। নারীগুলি যেন কোনো রকম 1%ও যেন অ্যাবিউজ না হয়, এই ব্যাপারটিকে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। যদি আমি শ্রমিক পাঠাই, যদি শ্রমিকের রেমিটেন্স দিয়ে আমার দেশ বাঁচে, তাহলে আমাদের প্রত্যেকটা শ্রমিকের সার্বিক নিরাপত্তা, সার্বিক অধিকার দেখতে হবে। বিদেশে নারী কর্মীদের সমস্যা সমাধানে দূতাবাসের শ্রম শাখা ও স্থানীয় এজেন্সিগুলোকে আরও তৎপর হওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। যখন আমাদের কর্মীরা কোনো বিপদে পড়ে, কোনো রকমের সমস্যার সম্মুখীন হয়, আমরা সঙ্গে সঙ্গে খবর পাচ্ছি এজেন্সির মাধ্যমে, সঙ্গে সঙ্গে খবর পাচ্ছি আমরা আমাদের যে লেবার উইং আছে সেখান থেকে মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে অবহিত করলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং আমার কর্মীকে সেবা দেওয়ার চেষ্টা করি। আমরা এখন থেকে বিদেশগামী নারী কর্মী বাছাই ও প্রশিক্ষণের মান বাড়ানোর উপর জোর দেওয়ার কথাও জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। কলম্বিয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে অন্তত 254 জনের মৃত্যু। পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েনের পাশাপাশি জরুরি অবস্থা জারি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিষয়ে আগামী 12 এপ্রিল কার্যনির্বাহী কমিটির বৈঠকে সুপারিশ উপস্থাপন করবেন দলের সম্পাদক মণ্ডলী। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মুজিবনগর দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি একথা জানান। শৃঙ্খলা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি সুপারিশ আকারে, কারণ যে কোনো মেজর ডিসিশন সেটা ওয়ার্কিং কমিটিতে নেওয়া। কাজে সম্পাদক মণ্ডলীর আজকে যে আলাপ আলোচনা, সে আলাপ আলোচনার নিরিখে আগামী 12 এপ্রিল আমাদের নেত্রী, আমাদের পার্টির সভাপতি দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে যে ওয়ার্কিং কমিটির মিটিং হবে, সেখানেই অভ্যন্তরীণ শৃঙ্খলা দুর্বলতার দিকগুলো আমরা আজকে যে আলোচনা হলো সেগুলো আমরা উপস্থাপন করব। বিএনপি জামাত ছাড়া দেশের সব জনগণই জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ, তাই যারা জঙ্গি ও জঙ্গিবাদ সমর্থন করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, জঙ্গিবাদ রুখতে শুধু জঙ্গি নয়, জঙ্গিদের মদতদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। দুইবার প্রধানমন্ত্রী ছিলেন সেই দলের নেত্রী, আজকে পরোক্ষভাবে তিনি এই জঙ্গিদের সন্ত্রাসীদের সমর্থন করছেন। আমাদের কিছু ক্ষেত্রে তো সবসময় জাতি সম্পূর্ণ ঐক্যবদ্ধ হয়। আজকে যেখানে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছে, ইতিমধ্যে সমস্ত জাতি 71-এ মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ ছিল, কেবলমাত্র ওই আলবদর রাজাকার আলসান এরা ছাড়া। আজকেও বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপি জামাত ছাড়া সমস্ত মানুষ ঐক্যবদ্ধ। শুধু জঙ্গি দমনের জন্য ব্যবস্থা গ্রহণ করলে হবে না, যারা জঙ্গিদের মদত দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলন করে বলা হয়েছে সরকার জঙ্গি দমনের নামে নাটক মঞ্চস্থ করছে। তো ওনার দলের পক্ষ থেকে এই কথা বলার পর যখন সমগ্র দেশে তীব্র ঘৃণা এবং ধিক্কার শুরু হয়েছে, তখন বেগম খালেদা জিয়া আত্মরক্ষার্থে বলেছেন যে তিনিও জঙ্গি দমনের পক্ষে, অথচ ওনার ডানে জঙ্গি, বামে জঙ্গি, সামনে জঙ্গি, পিছনে জঙ্গি। বরখাস্তের প্রায় 2 বছর পর আদালতের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেও কার্যালয়ে প্রবেশ করতে পারেননি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এতে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। অন্যদিকে বরখাস্ত হওয়ার 2 বছর 3 মাস পর দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রাজশাহী থেকে সাইফুর রহমান রকি ও সিলেট থেকে ইকরামুল কবিরের তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী নগর ভবনে উপস্থিত হন সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তবে দরজায় তালা ঝুলতে থাকায় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি তিনি। তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মেয়র। এরপরও তালা খোলা না হলে প্রতিবাদে বিক্ষোভ করেন মেয়র সমর্থকরা। উচ্চ আদালত এখানে একটি দিক নির্দেশনা দিয়েছেন,
সেই দিক নির্দেশনা অনুযায়ী আমি আজ সিটি কর্পোরেশনে ঢুকেছি এবং এটি আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি এই দায়িত্ব পালন করছি। এখন কে বা কাহারা এই সিটি কর্পোরেশনে তালা মেরেছেন, এটি যার যার দায়িত্ব সে বুঝে নেবে। দায়িত্ব ফিরে পেয়ে 2 বছর 3 মাস পর কার্যালয়ে প্রবেশ করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বেলা 11টার দিকে তাকে অভ্যর্থনা জানান সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা। অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার করেন মেয়র আরিফুল হক। মহামান্য সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালত কর্তৃক আমাকে দায়িত্ব অর্পণ করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যথারীতি আজকে আমার কার্যালয়ে এসেছি। আমি আমার পরিষদকে নিয়ে যে আমি অসম্পূর্ণ কাজগুলো রেখে গেছিলাম সেই কাজগুলো আবার আমি শুরু করব। নাশকতা সহ 19টি মামলার মধ্যে 4টি মামলায় চার্জশিট হওয়ায় 2015 সালের 7ই মার্চ রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে 2014 সালে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন মেয়র আরিফুল হক চৌধুরী। এরই প্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাসমিন আফরোজ, সময় সংবাদ। বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে টানা 7ম দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে সকালে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, বারবার বলা হলেও 5 মাস ধরে কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করছে না কর্তৃপক্ষ। নগর ভবনের সামনের সড়কে ময়লা বোঝাই গাড়ি রেখে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। বকেয়া বেতন পরিশোধ ও কল্যাণ তহবিলের টাকা দেওয়ার দাবিতে 27 মার্চ থেকে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। পরিবেশের ভারসাম্য রক্ষা আর ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া ঠেকাতে অবশেষে বোধোদয় হয়েছে চট্টগ্রাম ওয়াসার। 2020 সালের মধ্যে নগরীর সবগুলো গভীর নলকূপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 96টি গভীর নলকূপের মধ্যে প্রথম পর্যায়ে 20টি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নগরীতে পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে কর্ণফুলী ও হালদা নদী দূষণের কবল থেকে রক্ষার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। গত 3 মাস আগেও নগরীর পানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা ছিল চট্টগ্রাম ওয়াসার। 96টি গভীর নলকূপের নগরীর 55 কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ওয়াসা সরবরাহ করত 20 থেকে 25 কোটি লিটার পানি, যার মধ্যে 58% পানি সরবরাহ করা হতো গভীর নলকূপ থেকে, যার পরিমাণ দৈনিক অন্তত 12 কোটি লিটার। দিনের পুরোভাগে এসব নলকূপ থেকে পানি উত্তোলনের কারণে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তরও নেমে যাচ্ছিল আশঙ্কাজনক হারে। স্তর নিচে নেমে গেলে প্রথমত হলো যে আমাদের যেসব শ্যালো টিউবওয়েল রয়েছে সেগুলো পানি সাপ্লাই বন্ধ হয়ে যাবে এবং এটা সাধারণত ভূগর্ভস্থ পানি খুব বেশি পরিমাণ এক্সট্রাক্ট করলে একটা গোটা শহর পর্যন্ত আস্তে আস্তে তলিয়ে যাবার মতো আশঙ্কা তৈরি হতে পারে। পরিবেশ বিপর্যয়ের কবল থেকে রক্ষার জন্য গভীর নলকূপ থেকে পানি উত্তোলনের প্রক্রিয়া থেকে সরে আসার পরিকল্পনা নেয় চট্টগ্রাম ওয়াসা। বিশেষ করে ভূমির উপরিভাগের পানি ব্যবহারে জোর দেয় সংস্থাটি। পানি শোধনাগার চালু করার পর আমরা এখানে 20টা টিউবওয়েল অলরেডি বন্ধ করে দিয়েছি এবং সেই 20টা টিউবওয়েলে আমাদের যে পানি সাপ্লাই হতো সেই পানি বন্ধ করে দেওয়ার ফলে আমরা লক্ষ্য করেছি যে সেখানে আন্ডারগ্রাউন্ড লেয়ার 10 ফিট পর্যন্ত আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। শুধু ওয়াসার গভীর নলকূপ নয়, সাধারণ মানুষের ব্যবহার করা অন্তত 200 অগভীর নলকূপও বন্ধ করা হয়েছে। আমাদের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা হলো যে সমস্ত টিউবওয়েল বন্ধ করে দিয়ে সারফেস ওয়াটার সরবরাহ করা, যেটা পরিবেশ বান্ধব। যেই ওয়াটার রিজার্ভটা রয়েছে এটার কারণেই কিন্তু সে আমাদের সমুদ্রের পানিটাকে ঠেকিয়ে রেখেছে। যদি এখানে ভ্যাকুয়াম তৈরি হয় তাহলে সমুদ্রের পানিটা তলা দিয়ে ভেতরে ঢুকে স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন তৈরি হবে। সেটা কিন্তু আমাদের এই বন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের উপরে বিভিন্ন ধরনের বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তাদের মতে আগামী বছরের মধ্যে গভীর নলকূপের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে। ইতিমধ্যে গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহের পরিমাণ 26% নামিয়ে আনা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের পর এবার কক্সবাজারে হতে যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়ের জায়গা বাড়ানো ও শক্তিশালী করার কাজ প্রায় শেষ। এরই মধ্যে কক্সবাজারের খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্পের জমি হারানো 4000 পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। এ অঞ্চলে পর্যটন সহ সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিমানবন্দরটি ভূমিকা রাখবে বলে আশা সরকারের। মোস্তাফিজুর রহমান আকাশের ছবিতে সানভীর রূপলের রিপোর্ট।
বর্তমান সরকারের প্রথম মেয়াদে 2009 সালে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়। ব্যয় ধরা হয় 119 কোটি টাকা। প্রথম পর্যায়ের কাজ শুরু হয় 2015 সালে। দুই পর্যায়ে রানওয়ের দৈর্ঘ্য 9000 ফুটে এবং চওড়া 120 ফুট থেকে 200 ফুটে বাড়ানো, পরিচালন, অবকাঠামো উন্নয়ন, কার্গো ভবন নির্মাণ সহ আন্তর্জাতিক বিমানবন্দরের রূপান্তরের কাজ প্রায় শেষের পথে। বিমানবন্দরটি চালু হলে এই অঞ্চল নিয়ে সরকারের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন এসডিজি মুখ্য সমন্বয়ক। বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকার উন্নয়নের একটা বড় পরিকল্পনা তৈরি হচ্ছে। জায়গাটা যেন সর্বোৎকৃষ্ট ব্যবহার করা যায়। আমাদের প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান এই এলাকায় আমাদেরকে করতে হবে। আমরা 2-3 বছরের মধ্যে খুব দৃশ্যমান কিছু অগ্রগতি এগুলো সাধিত হবে। সরকারি হিসেবে বিমানবন্দর এলাকায় বাসস্থান হারিয়েছে 4000 পরিবার। তাই আশ্রয় প্রকল্পের আওতায় আবাসন সুবিধা দিতে কক্সবাজার টেকনাফ মহাসড়কের পাশে খুরুশ খুলে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানকার মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। মূল সড়ক থেকে প্রকল্প এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ চলছে। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2021 সালের মধ্যে পরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করা হবে। বড় ধরনের প্রজেক্ট নেওয়া হয়েছে এখানে এবং সেনাবাহিনীর মাধ্যমে এই বিল্ডিংগুলো করা হবে। এখানে এটা তাদেরকে শিফট করা হবে। তবে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দরকে ইতিবাচক হিসেবে দেখলেও বিশ্লেষকদের পরামর্শ সম্ভাব্যতা যাচাই করে পদক্ষেপ কার্যকর করার। এয়ারপোর্টকে ইকোনমিক্যালি ভায়াবল করতে হলে সেখানে কতজন লোক দিনে ভ্রমণ করতে হবে, কয়টা ফ্লাইট গেলে সেটা ইকোনমিক্যালি ভায়াবল হবে, সেটার কি মুনাফা হবে কিনা, তো সেগুলো বিবেচনা করেই কিন্তু আপনার বিমানবন্দর করতে হবে। 2019 সালে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হওয়ার কথা রয়েছে। এটি হবে দেশের 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দর। সানবীর রূপল, সময় সংবাদ, কক্সবাজার। এখন থেকে বাংলাদেশ থেকে বিদেশের দূতাবাসগুলোতে 3 থেকে 5 দিনের মধ্যে পাসপোর্ট পাঠানো হবে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এক চুক্তির ভিত্তিতে ফেডেক্সের মাধ্যমে এখন থেকে পাসপোর্ট পৌঁছানো হবে বাংলাদেশি দূতাবাসগুলোতে। প্রথম দফায় আজ 1500 পাসপোর্ট পাঠানো হয়েছে 8টি দেশের বাংলাদেশি দূতাবাসগুলোতে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানান, আগে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা পাসপোর্ট পেতে 2 থেকে 3 মাস সময় লাগত। এছাড়া যাদের পাসপোর্টের মেয়াদের কারণে ভিসা পেতে সমস্যা হচ্ছে সে সমস্যার সমাধানেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আমেরিকার মতো দেশে পাসপোর্ট পৌঁছাতে একটা পাসপোর্টে $1 মতো লাগবে। মালয়েশিয়ার মতো দেশে পাসপোর্ট পৌঁছাতে 18 টাকা লাগবে। সৌদি আরবে পৌঁছাতে 25-30 টাকা লাগতেছে। 3 থেকে 5 দিনে পাসপোর্ট পৌঁছবে এত অল্প টাকায় এবং ডাইরেক্ট এমবিসিতে যাবে। এতদিন আমরা পাসপোর্ট পৌঁছাতাম ডিপ্লোম্যাটিক ব্যাগে। আমরা এখান থেকে পাসপোর্ট বইগুলি আমরা ফরেন মিনিস্ট্রি দিতাম, ফরেন মিনিস্ট্রি পার্সেল করে সেটা ডিপ্লোম্যাটিক ব্যাগই পার্সেলের মাধ্যমে পাঠাতো, যেটা পৌঁছতে আমেরিকাতে আমাকে বলেছে 2.5 থেকে 3 মাস লাগে পাসপোর্ট পৌঁছতে। সেখানে এখন আমেরিকাতে আমার কাছে মনে হয় যদি 3 দিনের জায়গায় 5 দিনও পৌঁছে, এটা আমার কাছে মনে হয় যে খুব লজিক্যাল টাইম। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতে সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। সকালে রাজধানীর বনানীতে নৌ সদর দপ্তরে পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। এছাড়া দুই দেশের সামরিক সদস্যদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার উপরও গুরুত্ব আরোপ করেন। আলোচনা হয় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে। ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের প্রতিরক্ষা কাউন্সিলর সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে শুরু হয়েছে 5 দিন ব্যাপী সীমান্ত সম্মেলন। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এই সম্মেলন শুরু হয়। এই সম্মেলনের মাধ্যমে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ, মাদক পাচার রোধ, বিজিবি কর্তৃক বাংলাদেশি জেলে আটক ছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা হবে বলে জানায় বিজিবি। নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16 জনে। পুলিশের তালিকা অনুযায়ী এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। পুলিশ জানায়, সকালে নদীতে লাশ ভেসে উঠতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে 5 জনের লাশ উদ্ধার করে। এরই মধ্যে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার 80 থেকে 90 জন যাত্রী নিয়ে ঢাকার রামপুরা থেকে চাঁদপুরের মতলবে একটি মেলায় যাচ্ছিল ট্রলারটি।
পথে মেঘনা নদীর প্রবল স্রোতে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জে ডুবে যায় ট্রলারটি। সাঁতরে অনেকে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অন্তত 18 জন। জঙ্গি আস্তানায় অপারেশন ম্যাক্সিমাস শেষ হলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি মৌলভীবাজারের বড়হাট এলাকার পরিস্থিতি। এখনো স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে জঙ্গি আস্তানার 30 গজ ঘিরে এখনো জারি রয়েছে 144 ধারা। সাধারণ মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে। মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। অভিযান শেষ হলেও থমথমে অবস্থায় রয়েছে পুরো এলাকা। ময়নাতদন্তের জন্য নিহত 3 জঙ্গির লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জঙ্গি আস্তানা সন্দেহে গত মঙ্গলবার ঘিরে রাখা হলেও শুক্রবার বাড়িটিতে অপারেশন ম্যাক্সিমাস নামে অভিযান শুরু করে সোয়াত ও কাউন্টার টেররিজম ইউনিট। এতে এক নারী সহ 3 জঙ্গি নিহত হয়। থমথম বা 144 দ্বারা যাই তেমন লোকজনের চলাচল নাই, আর আমরা খুব ভয়ে আছি। আজকে যাওয়া দোকান খোলা হয়েছে, এখন পর্যন্ত কোনো ক্রেতার কোনো আগমনের কোনো দ্বারা দিচ্ছে না। এখনো নিরাপদ নয় বলতে কালো রাতকে গুলাগুলি শব্দ শোনা গেছে। জঙ্গিদের লাশ ময়নাতদন্ত করার জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষ 3 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি। সুরক্ষাল যে কাগজ, এই কাগজ পাওয়ার সাথে সাথে ময়নাতদন্ত কাগজ। জঙ্গিদের কাছে ভারী কোনো অস্ত্র নেই। বিস্ফোরণ ঘটিয়ে মানুষকে আতঙ্কিত করাই তাদের উদ্দেশ্য বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দেশীয় বাজার থেকে এই জঙ্গিরা বিস্ফোরক সংগ্রহ করে। এসব বন্ধে কার্যকর উদ্যোগ নিয়েছেন তারা। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই কথা বলেন। আমরা যে সমস্ত জঙ্গিদের গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে যে সমস্ত নথিপত্র কাগজপত্র আমরা উদ্ধার করেছি, সেখানে দেখা গেছে তাদের এই যে বিস্ফোরক তৈরি তাদের একটা ম্যানুয়াল আছে, কিভাবে বিস্ফোরক বোমা গ্রেনেড বিস্ফোরক তৈরি করতে হয় সেটা তারা প্রশিক্ষণ নিয়েছে। এগুলি আসলে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, এইগুলি বাজারে নিষিদ্ধ না। আমাদের পুলিশ অত্যন্ত ভালো, অত্যন্ত দক্ষ। আমরা আমাদের পুলিশকে আরো সমৃদ্ধ করতে চাই, আরো সক্ষমতা বৃদ্ধি করতে চাই। যে সমস্ত বিস্ফোরক এগুলি দেশীয়ভাবেই এরা সংগ্রহ করেছে, এগুলি খুব ওটাকে বলে বিদেশ থেকে এগুলো আনার প্রয়োজন হয় না, এগুলি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকে। টাঙ্গাইল সদর, কালিহাতী সহ বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ অফিসের মন গড়া বিলে অতিষ্ঠ গ্রাহকরা। বাড়িতে না গিয়ে বছরের পর বছর মিটার না দেখেই ইচ্ছে মতো বিল দিচ্ছেন মিটার রিডাররা। এতে চরম ভোগান্তির শিকার গ্রাহকরা। মিটার রিডারদের অনিয়মের কথা স্বীকার করে স্ন্যাপ পদ্ধতিতে বিল করা হবে বলে আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি, হাতিয়া, সল্লা, বিলছায়া গ্রামে প্রায় সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ মিটার রিডাররা মিটার না দেখে মাত্রাতিরিক্ত মন করা বিল দিচ্ছে। প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে 1500 থেকে 3000 টাকা বিল দিতে হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, বারবার বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। বিদ্যুৎ বিলের যন্ত্রণায় অনেকেই বিদ্যুৎ বিল দেয়া বন্ধ করে দিয়েছেন। আবার কেউ কেউ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিকল্প ব্যবস্থা নিচ্ছেন। 2টা বাতি চালাই আর 2টা ফ্যান চালাই, আর কোনো কিছুই নাই। খালি তো ঘর বিল 1500 2000 টাকা এইভাবে নেয়। 500 টাকা তাও একটা স্বাধীন চাহে। মিটার দেখার জন্য কেউ আসে না। 3 বছর 5 বছর এরকম হয়ে গেছে, ওখান থেকে বিল ওনারা করে। এখন 5 টাকা ইউনিট উঠলো না 10 ইউনিট উঠলো, এটা তারা দেখে না। তাদের মতো তারা বিল করে না, আমাদের কাগজ ধরাই দেয়। জেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা মিটার রিডারদের মন গড়া বিলের কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। গ্রাহক অনুযায়ী যে পরিমাণ মিটার রিডার থাকা দরকার, সেই পরিমাণ মিটার রিডার না থাকার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। এই সমস্যাগুলো যাতে না হয় সেই জন্যই স্ন্যাপশট পদ্ধতি চালু করা হয়েছে। আমার বিশ্বাস নয়, দৃঢ় বিশ্বাস, এই পদ্ধতি চালু হওয়ার পরে গ্রাহকদের আর বিলিং সংক্রান্ত ব্যাপারে কোনো হ্যাসেল থাকবে না। টাঙ্গাইলে 12টি উপজেলায় মোট বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা প্রায় 52,500। সময় সংবাদ, টাঙ্গাইল। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো কেরানীগঞ্জ গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে অসংখ্য মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে পাক হানাদার বাহিনী। দিবসকে কেন্দ্র করে সকালে উপজেলার জিঞ্জিরা ইউনিয়নের মনু ব্যাপারী ঢাল এলাকা থেকে একটি শোক র্যালি বের করা হয়।
পরে সেখানে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ সহ স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন অতিথিরা। পরে সেখানে টাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। দেশের বাইরের খবর। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে অন্তত 254 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 4 শতাধিক। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 220 জন। ভারী বৃষ্টিতে নদীর তীর ভেঙে আকস্মিক বন্যার কারণেই এ ভূমিধস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েনের পাশাপাশি জরুরি অবস্থা জারি করা হয়েছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। যতদূর দৃষ্টি যায় কেবল ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। খামখেয়ালি প্রকৃতির আকস্মিক তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো পুতুমায় প্রদেশ। গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টির পর শুক্রবার রাতভর টানা কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে মোকোয়া নদীর তীর ভেঙে পানি ঢুকে পড়ে পুতুমায়র বেশিরভাগ এলাকায়। এতে কিছু বুঝে ওঠার আগেই হু হু করে পানির তোড়ে ভেসে যায় চারদিক। মাটির নিচে চাপা পড়েন শত শত মানুষ। এমনকি কিছু কিছু ঘরবাড়ির ছাদ পর্যন্ত ঢাকা পড়ে কাদামাটির আস্তরে। আনুমানিক রাত 12টার দিকে প্রচন্ড ঝড় শুরু হয়, সে সঙ্গে মুষলধারে বৃষ্টি। বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি পানির তোড়ে সবকিছু ভেসে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে উদ্ধারকর্মীদের পাশাপাশি এরই মধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী। তবে ভূমিধসের কারণে বেশিরভাগ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা কবলিত এলাকাগুলোতে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে তা হলো এখনো বৃষ্টি হচ্ছে এবং ভূমিধস অব্যাহত রয়েছে। এখানকার প্রায় 80% রাস্তাঘাটই ভূমিধসের শিকার, আর এ কারণেই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে আমাদের। তারপরও আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছি। এদিকে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপের অংশ হিসেবেই ক্ষতিগ্রস্ত এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। আমরা এখনো জানি না নিহতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে। আমরা এখনো হতাহতের পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। গত রাতে প্রায় 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাধারণত প্রতি বছর এই সময়টাতে এক মাসে যে পরিমাণ বৃষ্টি হয়ে থাকে তার প্রায় 30% বৃষ্টি গত রাতে হয়েছে। আর এ কারণেই বেশ কয়েকটি নদীর পানি অস্বাভাবিক মাত্রায় বেড়ে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। 2011 সাল থেকে প্রতি বছর মার্চ মাসে কলম্বিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। আর এ কারণে আকস্মিক বন্যার পাশাপাশি দেশটিতে প্রায়ই ঘটে থাকে ভূমিধসের মতো ঘটনা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। অবশেষে সুইডেনের স্টকহোমে সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণ করলেন মার্কিন সঙ্গীত শিল্পী বব ডিলান। সঙ্গীতে নতুন ধারার কাব্যিক দোতনা সৃষ্টির স্বীকৃতি স্বরূপ গেল অক্টোবরে নোবেল পুরস্কারের জন্য তার নাম ঘোষণা হলেও ডিলান পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। 75 বছর বয়সী মার্কিন পপ তারকা স্টকহোমে একটি কনসার্টে অংশ নিতে গেলে শনিবার সুইডিশ একাডেমি তার হাতে এই পুরস্কার তুলে দেয়। ডিলান প্রকাশ্যে নোবেল গ্রহণের বক্তব্য দেবেন না, রেকর্ডকৃত একটি বক্তব্য পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানায় গণমাধ্যম। চলতি বছরে জুলাই আগস্টে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে তা ভিন্ন কোনো ভেন্যুতে নয়, বাংলাদেশই হবে, এমনটাই জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। অন্যদিকে নিরাপত্তার শঙ্কা থাকলেও চলতি বছরেই বিসিবি হাই পারফরম্যান্স দল পাকিস্তান সফর করবে বলেও জানান শাহরিয়ার খান। এরকম হতেই পারে, ক্রিকেট তো ইজ এ গেম অফ আনসার্টেনিটি। তবে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল এই ম্যাচটা আমরা জিতবো। এটা হাতছাড়া হয়ে গেছে একটা সুযোগ, এইভাবে আমি দেখছি। তবে এই টোটাল সিরিজ এখন পর্যন্ত আপনি যদি দেখেন টেস্ট এবং ওডিআইতে দেয়ার আর সার্টেন থিংস যেটা দেখে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে আমাদের একটা বিরাট প্রাপ্তি হয়েছে। ফর্মালি
যে ওদের কোনো একটা খেলা ওদের এখানে খেলা যায় কিনা। আমরা বলছি এই মুহূর্তে আমরা যাচ্ছি না, বাট আমরা অন্য অল্টারনেটিভ চিন্তা ভাবনা করছি, কিন্তু এই সিরিজটা ঠিক মতো হবে না। নিউট্রাল ভেন্যুতে কোনো সুযোগ এখন পর্যন্ত এরকম কোনো আলাপই হয়নি। is agreeable to sending its high performance team to Pakistan, which is a big step. বাংলাদেশের হাই পারফরম্যান্স দল আমাদের হাই পারফরম্যান্স দলের বিপক্ষে খেলতে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে বিসিবির সাথে কথা হয়েছে। আর নিউট্রাল ভেন্যুতে বাংলাদেশের জাতীয় দলের বিপক্ষে আমরা জুলাই আগস্টে খেলব, তবে সেটা বাংলাদেশের ভেন্যুতেও হতে পারে। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্লগার রাজীব হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল, অন্যদের বিভিন্ন মেয়াদের সাজা। ধর্ম অবমাননাকর বক্তব্যে দাঁড়াতে হবে কাঠগড়ায়, পর্যবেক্ষণ আদালতের। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে প্রায় 12 লাখ শিক্ষার্থী। আবারও পরীক্ষা হলে সাংবাদিক বহর নিয়ে শিক্ষামন্ত্রী। অটিস্টিক শিশুদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জানালেন সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। বরখাস্ত হওয়ার 2 বছর পর আবারও দায়িত্ব নিলেন সিলেটের সিটি মেয়র আরিফুল। কার্যালয়ে তালা দেয়ায় ঢুকতে পারেননি রাজশাহীর মেয়র বুলবুল। এবং হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে অনেক নারী শ্রমিক দেশে ফিরে আসায় উদ্বেগ বাইরার। দূতাবাসে তদারকি না থাকার অভিযোগ, সহায়তার আশ্বাস মন্ত্রণালয়ের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। সঙ্গে থাকুন সময়।